ও আমাকে ঘরে বসে মারার পরে হাত বাঁধার পরে চুল ধরে টানতে টানতে এক রুম থেকে আর এক রুমে নিয়ে বারান্দা থেকে ডোর খুলে টানতে টানতে ছাদ পর্যন্ত নিয়ে আমার ড্রেস খুলে ছাদে বসে ও আমার সাথে খারাপ কাজ করে। তখন আমার গলায় পাড়া দিয়ে ধরে, আমাকে দিয়ে বিভিন্ন পেজে বা বিভিন্ন অ্যাপে লাইভ করাতো। আমি লাইভে গিয়ে ছেলেদেরকে বলতেছি যে এখানে ভিডিও সার্ভিস অ্যাভেলেবেল, প্লিজ ইনবক্স মি। এটা আর কি, মানে তোমাকে দিয়ে উন্মুক্ত ভিডিও দেখানোর। তো আমাকে ওকে টাকা দিছে আমি জানি না, তো সে টাকা পেয়ে আমাকে বলতেছে দেখো অমুক জায়গায় অমুক নাম্বার আছে, ওই নাম্বারে তুমি এত মিনিট দাও। তখন আমি ডিনাই করি যে আমি দিব না। তখন ও আমাকে কিছু গালি দিয়ে বলে তুই দিবি না কেন, তুই ওরে 5 মিনিট দিবি, বুঝোস না? কথাটা ঠিকই এরকম ছিল লাইনটা। একজন আমাকে একটা অ্যামাউন্টের কথা বলেছে, বা ও যে অ্যামাউন্ট নির্ধারণ করেছে তার থেকে আমি একটু কম বলেছিলাম বিধায় সে আমাকে বলতেছে আমি তোর দাম উপরে উঠাইছি, তোর দাম নিচে নামাইতেছি। এভাবে আমরা সৎ উপায়ে বেশি দিন না বাঁচতে পারবো না। আমাদেরকে বড় হতে হলে একটু অসৎ উপায় অবলম্বন করতে হবে। আমাকে তখন এই কাজটার অফার করে। কি কাজ? দেহ ব্যবসার কাজে অফার করে, সে ডিরেক্টলি অফার করে। কি বলছে? হ্যাঁ, তখন আমাকে সে ডিরেক্টলি অফার করে, দেখো এভাবে হলে প্রতিদিন আমরা 10,000 টাকা আর্ন করতে পারবো, ইনকাম হবে প্রতিদিন 10,000 টাকা। মরে যাওয়াটা না এত সহজ না। তো একটা পর্যায়ে আমি তাকে বলেছি ঠিক আছে আমি রাজি, তবে আমাকে একটু খেতে দাও। এবং আপনি ওই লোকটার জন্য কাঁদতেছেন। এখন আপনি এটাকে ভালোবাসা বলবেন? যেই হাজবেন্ড পাশের রুমে বসে নিজের ওয়াইফকে জোর করে আরেকটা লোকের সাথে শোয়াচ্ছে, একটা না অসংখ্য মানুষের সঙ্গে দেহ ব্যবসা করাচ্ছে, আপনি তার জন্য কাঁদছেন। ভিডিও কলে অসংখ্য মানুষের কাছে আপনাকে খোলামেলা উপস্থাপনা করতেছে এবং বেচতেছে। আপনি বলতে চান এটা ভালোবাসা? এটা ভালোবাসা না। সে হয়তো আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার মনে না এতটুকু ছিল যে আল্লাহ জনাকে চেঞ্জ করে দেয়। পুরো জায়গাটায় বিশ্বাস করেন, শুরুর দিনে যখন বলল তারপর থেকে আজ পর্যন্ত আমার মনে হয়েছে আপনার দোষ। কখনো এরকম শুনেছেন নিজের স্ত্রীকে অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছে কিছু টাকার জন্য? শোনেন নাই তো? গাটা শিউরে উঠবে আজকের এপিসোডটা শুনলে। যারা বিয়ে করতে যাচ্ছেন সেসব বোনদের জন্য খুব জরুরি, একই সঙ্গে সেসব ভাইদের জন্য জরুরি যারা বিপদে পড়ার সম্ভাবনার মধ্যে আছেন। আমাদের চেষ্টাটা যে কোনো অপরাধকে তুলে ধরার। সাপোর্ট করবেন আমাদেরকে, সাবস্ক্রাইব করে বা লিখে কেমন লাগছে শেয়ার করে মতামতটা জানাবেন। বোন, ডাক নাম কি আপনার? আমার ডাক নাম মারিয়া সুলতানা। আপনি বলছিলেন আপনার হাজবেন্ড আপনাকে বিক্রি করে দেয় মানুষের কাছে। হ্যাঁ, আসলে আমি ডিভোর্সে ছিলাম। আমার সাথে তার পরিচয় হয় একটা অ্যাপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক পর্যায়ে তার আমাকে ভালো লাগে, আমারও তাকে ভালো লাগে। সে আমাকে বলেছিল যে তার একটু আর্থিক সমস্যা আছে, একটু কষ্ট করে চলতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, আমি অভাবের ভিতরে বড় হয়েছি, আমি সার্ভাইভ করতে পারবো। তো তাকে ওইভাবে বিয়ে করার প্রথম 1 মাস এমন অবস্থা গেছে আমাদের, আমরা 2 দিন আসলে ঠিক মতো খেতে পারিনি। খাবারের কষ্ট? হ্যাঁ, খাবারের কষ্ট, জামা কাপড়ের কষ্ট, ঠিক মতো বাসা ভাড়াটা বেয়ার করতে পারিনি। সব দিক থেকে এক প্রকার কষ্ট গেছে। তখন আর কিছু উপায় না পেয়ে আমি যেহেতু ইন্টার কমপ্লিট, সেহেতু আমি যেহেতু মার্কেটিং এক্সপার্ট ছিলাম আগে, আমি চাকরি খোঁজার জন্য বের হই। সেও টুকটাক চেষ্টা করে, কিন্তু অতটা না। তার একটাই বক্তব্য ছিল সে কিছুই পারে না, সে কি করবে, সে ইট ভাঙতে তার কষ্ট হয়, সে রিক্সা চালাতে তার মান সম্মান লাগে, সে কিছুই করবে না। আমি তাকে কোনো প্রেশার দিই না। আমি একটা মার্কেটিংয়ে ছোটখাটো একটা জব অ্যারেঞ্জ করার পরে মোটামুটি একটা পজিশনে আসি। এটা কি বিয়ের পরে? হ্যাঁ, আমি একটা জব অ্যারেঞ্জ করি। সে তখন কিছুই করতে। আপনাদের বিয়ের সময় কি আপনাদের পরিবার ছিল সাথে? না, বিয়ের সময় পরিবার ছিল না। মানে দুই পরিবারের মতের বাইরে গিয়ে বিয়ে করা? হ্যাঁ, মতের বাহিরে বলতে তার মাকে সে বলেছিল, তার মা ডেনাই করেছিল বিকজ অফ আমি ডিভোর্সি, এর জন্য তার মা রাজি হননি। আর আপনার পরিবার? আমার পরিবার তো রাজি হয়নি। কেন?
কেন আসলে তারা তারা আমার ভালোর জন্যই চাইতো যে আমি আরেকটু সময় নিই বা আরেকটু ডেভেলপ হয়ে দেন বিয়ে শাদীর বিষয়টাতে যাই, কিন্তু ওই যে ভালো লেগে যাওয়ার ব্যাপারটা। আপনি বলছেন যে আপনার বিয়ের সময় আপনার মা বাবা ছিলেন না সাথে, জি। ওরা কি জানতো যে বিয়ে করে ফেলবেন আপনি? আসলে যেহেতু প্রতিটা মানুষই তো তার গার্জিয়ানকে খুবই ভয় পায়, আমিও সে জায়গা থেকে আমার বাবাকে বা আমার মাকে ভয় পাইতাম। একটা টাইম হয়তো বলতে চাইনি, একটু লেট করে বলবো, এভাবেই তাদেরকে বলা হয়নি। তখন বয়স কত আপনার? তখন আমার বয়স 21 অথবা 20। ওকে, বিয়ের পরে আপনি উঠলেন কোথায়? বিয়ের পরে আমরা উঠেছিলাম আব্দুল্লাহপুরে, উত্তর আব্দুল্লাহপুরে একটা ফ্ল্যাটে, দুইজন? সিঙ্গেল ফ্ল্যাট। হ্যাঁ। ওকে, টাকা পয়সা ইনকাম? টাকা পয়সা তখন তার কাছে কিছু ছিল, ওইটা দিয়ে আমরা ফ্ল্যাটে উঠি, কিন্তু যতটুকু ছিল ততটুকু দিয়ে পরের মাসে চলার মতো কিছু ছিল না। ওকে, তো আমি ওই মাস থেকেই জব স্টার্ট করি আপনার বাংলা মোটরে। তো জব আব্দুল্লাহপুর থেকে আসতে বাংলা মোটরে কাজ করতেন? প্রতিদিন আসা যাওয়া লাগতো, একটু খরচ ছিল। এই জন্য আমি অফিস থেকে স্যারকে আমার অবস্থার কথা বলে আমি বলছিলাম, স্যার আমার একটু সমস্যা, আমার যাওয়া আসার প্রবলেম, আপনি একটু কিছু স্যার কষ্ট করে স্যার আমাকে কিছু অ্যাডভান্স দিতেন। তো উনি একটা পেপারে সাইনিং করে আমাকে জাস্ট 3,000 টাকা যাওয়া আসা বাবদ দিয়েছিল। তো ওই টাকাতে যাওয়া আসা করতাম। তো আমি যখন অফিসে থাকতাম তখন থেকে সে আমার অনুপস্থিতিতে বাসায় মেয়ে আনতো। কতদিনের মধ্যে ঘটনা? এটা ফার্স্ট অফিস যেদিন শুরু করি তার 3 দিন পর থেকে। মানে বিয়ের 1 মাসের মাথায়? জি। কেন? এই প্রশ্নটা আমারও ছিল, কেন? কারা? আসলে প্রথম প্রথম আমি ভাবতাম হয়তো ও বোধহয় কারোর সাথে রিলেশনশিপে আছে, হ্যাঁ। হয়তো ওই জায়গা থেকে। দেখি না, বিভিন্ন টাইম বিভিন্ন মেয়ে আসতেছে। আর যে সিকিউরিটি ছিল তাকে বলতো যে আমার বোন, তো সিকিউরিটি বলতো যে আপু আপনার কয়টা বোন, আসলে কয়টা বোন আপনার? আমি বললাম আমার তো কোনো বোন এখানে আসবে না। হ্যাঁ। আমি তখন সিকিউরিটিকে বলিনি, কেন বলিনি, কারণ আমার ফ্যামিলি পারিবারিক বিষয়টা বাইরের কেউ জানবে, এটা আমি তখন চাইনি। তো আমি সিকিউরিটিকে ধরা দিতাম না যে হ্যাঁ আমার বোন আছে। তো আমি তাকে ধরি একদিন যে কি আসলে। কিভাবে, মানে আপনি কি কোনোদিন দেখছেন নাকি না, সিকিউরিটি? আমি তো সিকিউরিটি দেখেছি, আমি কিভাবে দেখবো? বিকজ অফ আমি তো সকাল 8টায় বের হই আর বাসায় আসতে বাজে আপনার 8টা 8:30। তো আমি কিভাবে দেখবো এটা? আপনি যখন ঢুকতেছেন তখন সিকিউরিটি আপনাকে বলতেছে মানুষ Even আসছে? সে আমাকে বাসে উঠায় দেওয়ার পরে ওই সাইড থেকে মেয়ে নিয়ে আসে। হ্যাঁ, মেয়েরা আবার ওর থেকে টাকা পয়সাও চাই। তো ফার্স্টে যখন আমি এটা বুঝতে পারি যে ও একটা মেয়েকে বাসায় আনতেছে বা এনেছে, তখন আমি তাকে ধরি। সে কেমন আমাকে করে বলে, বুঝলেন? ওই যে সিকিউরিটি বলেছিল যে আপনার আসলে কয়টা বোন। আর আরেকটা ক্লু পেয়েছিলাম হচ্ছে ওকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল যে আমার এতটা টাকা লাগবে। কখন? তখন আমি বলি টাকার জন্য আমি চাকরি করতেছি, 2 বেলা খাইতে পারতেছি না। আমি তখন ফিল্ডে জব করতাম, তো তো আমার হেঁটে হেঁটে জব করতে হতো। তো দুপুরে আমি খেতে পারতাম না, আমি চিন্তা করতাম আমি এখন খেলে রাতে কি খাবো, এরকম। তো টাকার জন্য খেতে পারতেছি না, তুমি টাকা দিচ্ছ মানুষকে কিভাবে? পরে বলা অনেক পুরনো ফ্রেন্ড বিপদে পড়ে গেছে চাচ্ছে। তো তখন থেকে আমার সন্দেহ শুরু হয় যে আসলে মেয়ে মানুষ বিবাহিত ছেলের ফ্রেন্ড হয় ঠিক আছে, কিন্তু এ কেমন ফ্রেন্ড, তুমি তুমি করে বলতেছে। আবার কিছু শব্দ মানে স্নেহময় আদরময় শব্দ যেমন আমরা বলে থাকি, শব্দ উচ্চারণ করতেছে। আমি তাকে ডিরেক্টলি ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আসলে আপনি কে? পরে সে আমাকে বলে আমি তার ওয়াইফ। ওয়েট, মানে আপনি ওয়াইফ, আপনি যে ফোন করলেন তারে, সে বলতেছে সে ওয়াইফ। এখন আমি তো আমার পায়ের তলে থেকে মাটি সরে গেছে যে আমি তার ওয়াইফ, সে আবার ওয়াইফ, মানে ওয়াইফ কয়জন? আমি বললাম আসলে কি আপনি তার বিবাহিত স্ত্রী? পরে সে বলে যে না এখনো বিয়ে করিনি, কিন্তু বিয়ে করব। বললাম বিয়ে করব তাই ওয়াইফ বলতেছেন? পরে বলতেছে যে ও কি বিবাহিত? আমি বললাম হ্যাঁ ও বিয়ে করেছে, 1 মাস হচ্ছে। তো পরে বলে এটা তো আমি জানতাম না। তো তার সাথে কথা বললাম, এক পর্যায়ে জানতে পারি সে আমার বাসায় 1 বার না 52 বার এসেছে। তাদের ভিতরে অনেক কোয়ালিটি টাইমও ছিল। তো অনেকবারই সে বাসায় এসেছে। সে বলেছে যে এটা তার বন্ধুর বাসা, তার বন্ধুর ওয়াইফ আর বন্ধুর হাজবেন্ড চাকরি করে, সেখানে তারা টাইম স্পেন্ড করতেছে। তো এটা যখন একদম পুরাই আমি জেনে যাই, তখন ওই মেয়েটাকে প্রচন্ড গালিগালাজ করে আমার এক্স হাজবেন্ড। হ্যাঁ,
কেন করে, তার দোষ কি, সে কেন বললো আমার কাছে? আচ্ছা, তো ওই মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, নাম্বার ডিলিট করে দেয়। আর আপনি আপনার হাজবেন্ডের কাছে জবাব দিতে চাইলেন না? হ্যাঁ, চেয়েছি যে আসলে কেন। পরে বলে আসলে একা একা থাকি তো, সময় যায় না। তখন আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে আমি চাকরি বাকরি কিছুই করতে পারবো না, তোমার সংসার তুমি কিভাবে চালাও সেটা তুমি জানো, আমি কিচ্ছু করতে পারবো না। তখন আমার থিঙ্ক ছিল এটা। সে আমার পায়ে ধরে মাফও চায়, আমি মাফ করে দিই, কারণ এটা আমার দ্বিতীয় বিবাহের জন্য। সে কিভাবে চালাবে তার পার্সোনাল ম্যাটার। এখন আমি চাকরি ছেড়ে দিই। তখন ছেড়ে দেওয়ার পরে সে মোটামুটি কাজ করে না, বাট কই থেকে টাকা আনে এটা আমি বলতে পারবো না। টাকা নেই? হ্যাঁ টাকা আনে, কিন্তু কাজ করতো না। তাইলে কি করতো? এটা আমি বলতে পারবো না। তো একদিন সে আমাকে অফার করেছে, দেখো জীবনে বড় হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। খুবই স্বাভাবিক, স্বাভাবিক, অনেক স্যাক্রিফাইস করতে হয়, এটা স্বাভাবিক, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তো বলতেছে দেখো এভাবে আমরা সৎ উপায়ে বেশি দিন না বাঁচতে পারবো না, আমাদেরকে বড় হতে হলে একটু অসৎ উপায় অবলম্বন করতে হবে। আচ্ছা, যেমন? পরে বলে দেখো তোমার ভয়েস খুবই ভালো আছে, তুমি দেখতে শুনতে অনেক সুন্দর, আহ, এই যে ভিগো লাইভ না কি বলে, তো ওইটাই নাকি লাইভ করলে অনেক পয়েন্ট পাওয়া যায়, পয়েন্ট ভাঙায় অনেক টাকা আর্ন করা যায়। তো এভাবে কিছু আমাকে অফার করে। সত্যি বলতে আমি মিথ্যা কিছু বলবো না, আমি ফার্স্টে বলি ঠিক আছে, যদি এই লাইফটা করলে যদি টাকা আসে ঘরে বসে কি সমস্যা, ঠিক আছে আমি করব। যখন দেখলো যে না এটা থেকে আসলে কিছুই হচ্ছে না, তখন আমাকে বাদ দিতে বললো। আমিও বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে সে আমাকে বললো এভাবে হবে না, আর একটু কষ্ট করতে হবে। কেমন কষ্ট? তাহলে আমাকে তখন এই কাজটার অফার করে। কি কাজ? দেহ ব্যবসার কাজে অফার করে, সে ডিরেক্টলি অফার করে। কি বলছিল? হ্যাঁ, তখন আমাকে সে ডিরেক্টলি অফার করে, দেখো এভাবে হলে প্রতিদিন আমরা 10,000 টাকা আর্ন করতে পারবো, ইনকাম হবে প্রতিদিন 10,000 টাকা, আমরা 2-3 মাসের ভিতরে আমরা সেটেল হয়ে যেতে পারবো, আমার অনেক দেনাদায়িক আছে ওইগুলো শোধ হয়ে যাবে, আমরাও সেটেল হয়ে যাব, আমরা তারপরে বিদেশে চলে যাব। টু বি অনেস্ট, আমি তখন ডিরেক্টলি না করে দিই যে না, তখন আমি চলে যেতে চাই। ব্যাগটা নিয়ে, আমার যে ব্যাগ ছিল সেটা কাপড় চোপড় গোছায় আমি চলে যেতে চাই। আমি চলে যেতে কেন চাইলাম এটার জন্য ও তখন আমার প্রথম গায়ে হাত দেয়। ও আমাকে যখন আমার গায়ে হাত দেয় না, খুব ক্যালকুলেশন করে মারতো প্রতিবারই। যেমন ধরেন আপনি ওইখানে বসে আছেন, ঠিক কতটা স্টেপ পেছনে গেলে মানে দৌড়ে এসে একবারে আপনার মুখে লাথি দেওয়া যায়। সে খুব ক্যালকুলেশন করে মারতো। সে বেশিরভাগ মুখে মারতো, পিঠে মারতো, আর হচ্ছে মাথায় মারতো, শরীরে কখনো মারতো না। আর যখন সে আমাকে মারতো তার 1 থেকে 2 সপ্তাহের ভেতরে কখনো ঘর থেকে বাহিরে নিয়ে যেত না। এটা তার একটা স্ট্রিক ছিল, কারণ ঘর থেকে নিয়ে গেলে হয়তো অসুস্থ দেখলে বা গায়ে দাগ দেখলে জিজ্ঞেস করবে যে কি হয়েছে কেন, বা আমি যদি কখনো পুলিশের কাছে হেল্প চাই, এজন্য কখনো সে আমাকে বাহিরে নিত না। আপনার স্বামী আপনাকে স্ট্রেট বললো তুমি দেহ ব্যবসা করো, এবং আপনি তারপরে বের হয়ে গেলেন না, আপনি বাসায় থাকলেন? আমি বের হতে চেয়েছিলাম, তখন স্যার আমি থাকি 6 তলার উপরে, হ্যাঁ, ডোর অফ করলে কিন্তু শব্দ বাহিরে যায় না। হ্যাঁ। আমার ফ্যামিলি এখানে থাকে না, তারা থাকে গ্রামে, ঢাকাতে আপন বলতে কেউ নেই। সে যদি আমাকে দরজা বন্ধ করে মেরে ফেলে স্যার, জীবনের ভয় কার নেই বলেন? ওকে, আমার আরো প্রশ্ন আছে, করবো, তার আগে শুনি তারপরে কি হলো। তারপরে সে আমাকে অনেকদিন ফোর্স করে, না 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 করতে করতে এক প্রকার সে আমাকে বোঝানোর জন্য ঘরে বাজার ঘাট সবকিছু অফ করে দেয়, সবকিছু অফ করে দেয়। সে ঠিকই যাইতো, সে যখন যাইতো আমাকে বাহির থেকে তালা মেরে যায়, মেরে যাইতো আর কি, মানে আমি যদি বের হইতে না পারি অলওয়েজ ডোরে তালা থাকতো। তার বোনের বাসায় যাইতো। আরো ঘটনা আছে, আসলে তার বোনের বাসা বলতে তার বোনের বাসা না, তার আবার আগে বিয়ে আছে, 13 বছরের সংসার আছে, সে ওইখানে যাইতো, বাট তার বোর পরিচয়টা দিত ছোট বোন হিসেবে, যে ওটা আমার ছোট বোন বড় বোন এইভাবেই আর কি, মানে বোনের পরিচয় বউকে রাখতো। ছি। আর আমাকে রুমে এভাবে তালা মেরে চলে যেত। এভাবে 2-1 দিন বাসায় খাবার দিত না। আমি তো মানুষ, আমার তো খাবারের প্রয়োজন আছে।
আসলে মরে যাওয়াটা না এত সহজ না। একদম। তো একটা পর্যায়ে আমি তাকে বলে যে ঠিক আছে আমি রাজি, তবে আমাকে একটু খেতে দাও। আমি আমি অনেক খাই না, আমার আমার আসলে কথা বলতে পারতেছি না। আমি তখন আমার পুরো হাইপার শুরু হয়ে গেছে, যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে খিদায়। তখন সে আমাকে বললো যে ঠিক আছে, আমি আমার বোনের কাছ থেকে রান্না রান্না করছে, আমি ভাত নিয়ে আসতেছি। তো এইভাবে ও, যখন আমরা আবদুল্লাপুরে ছিলাম তখন ও লোক আনতো, লোক আপনি আনতো আমাকে প্রথম দিনটা বলেন। প্রথম দিন থেকে। ওই যে বললাম যে যখন আমাকে ফোর্স করলো, খাবার দাবার দিল না, যখন আমি রাজি হয়ে গেলাম তখন থেকে ও হচ্ছে লোক আনা নেওয়া শুরু করে। প্রথম লোকানন্দ গল্পটা বলেন। প্রথম লোক আনার আনার গল্পটা হচ্ছে ওই দিনই স্যার, ওই দিনই ওকে আমি ফোন করে বললাম, আমার হাতে ফোন ছিল, ফোন করে বললাম যে দেখো আমি পারতেছি না, আমি ঠিক আছে তুমি যা বলবা তাই শুনবো, একটু খাবার দাবার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এখন প্রশ্ন এটা যে আপনার কাছে ফোন ছিল, তাহলে আপনি অন্য কোথাও ফোন টোন দিলেন না কেন? অন্য কোথাও ফোন টোন দিই না, তার একটা কারণ হচ্ছে আমার নাম্বারে না, মানে আমার ফোনে নাম্বার দিয়ে হচ্ছে এয়ারটেলের অ্যাপ নামানো। আমি কার সাথে কথা বলতেছি, কটা নাগাদ কথা বলতেছি, বা কাকে কাকে ফোন দিচ্ছি, সবকিছু ওর কাছে থাকতো। হোয়াটসঅ্যাপ ওর কাছে ছিল লিঙ্ক আপ করা, আমার ইমো ছিল ওর কাছে লিঙ্ক আপ করা, মেসেঞ্জার নেওয়া ছিল, স্ন্যাপচ্যাট নেওয়া ছিল, সবকিছুই ওর কাছে। ও যখন আমাকে তার আগের দিন মারে না স্যার, তখন আমার মনে একটা ভয় চলে এসেছিল যে যদি যদি মেরে কিছু ফেলে। করি, যদি মেরে ফেলে, হতে পারে। একটা ভয় ছিল মনে। সে ভয় থেকে আমি আসলে সাহস পাইনি তখন। কিভাবে পাবো? আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। কার কাছে বলবো? ফ্যামিলির কাছে বলবো? ফ্যামিলি তো এই কথা শুনে নিজে স্ট্রোক করে মরে যাবে। আমার মা আমার বাবা দুজনে হার্টের রুগী। বলিনি ভয়ে। সেদিন ও আসার সময় লোক নিয়ে আসে, সেদিনই লোক নিয়ে আসে। দেন ফার্স্ট যেটা হয়, টাইম ছিল 1 ঘন্টা, 1 ঘন্টা 5 মিনিট, একটু বেশি হয়েছিল, 1 ঘন্টা থেকে 5 মিনিট। 5 মিনিট বেশি কেন হলো, এর জন্য সে আমাকে আবার মারে। সে আমাকে শুধু মারে না, গরম পানি করছিল, ওই গরম পানি আমার গায়ে ঢেলে দেয়, শুধুমাত্র গোসলের নামে, যে এখন গোসল করতে হবে। সে আমার রুম থেকে আমার চুল ধরে টানতে 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 ওয়াশরুমে নিয়ে যায়, যে তোর এখন গোসল করতে হবে বলে আমার গায়ে গরম পানি ঢেলে দেয়। কিছু বলি না। ওই সময় আবার ও ছিল পরে কোথায়? ওই 1 ঘন্টা ও ছিল কোথায়? রুমে ছিল। ও 1 ঘন্টা এরকম একটা রুম, এই রুমে লোক আনতো, পাশে ও বসে থাকতো। কারণ বসে না থাকলে সবাই তো বলবে যে লোক ঢোকায় সে চলে যাচ্ছে বাহিরে, তারা কি করে না করে মনে সন্দেহ করবে না, এই জন্য সে কখনো বাইরে যাইতো না। সে রান্নাঘরে একটা স্পেস ছিল, সেখানে সবসময় বসে থাকতো, অথবা এই যে রুমের পাশে বসে থাকতো আর শুনতো আমি কি বলতেছি, আমি রিপোর্ট করতেছি কিনা বা কারো হেল্প চাচ্ছি কিনা। যদি কখনো শুনতো না আমি একটা শব্দ করছি, তাহলে সে আমাকে সেদিন মারতো। অথবা যদি খুব বেশি কথা বলতেছি, সে নক করতো, নক করে আমাকে ডেকে বলতো কি বলতেছিলি। তো এই ভয়তে আমি কখনো কাউকে কিছু বলতে পারতাম না। একটা মানুষ ঘুরে যদি আরেকবার না আসতো, সেজন্য আমাকে মারতো। আমি কেন তাকে কনভিন্স করতে পারলাম না। এভাবে চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত চলছে। এপ্রিলের পরে আমি সুযোগ পাই, পালাই যাই। প্রত্যেকটা দিন মানুষ আসতেছে। এইভাবে টোটালি আমার থেকে এই পর্যন্ত 3 লাখ টাকা নিছে এইভাবে। আপনাকে বিক্রি করে। তো আমি একটা সুযোগে পালাই যাই বাসা থেকে। পালাই গিয়ে আমি চলে যাই। যখন পালাই যাই তখন
ও আমাকে অনেক ফোন দেয় দিয়ে কান্নাকাটি করে, আমি ভুল করে ফেলেছি, আসলে আমি বুঝতে পারিনি, এই সেই অনেক রকম, মানে ও এতভাবে আপনাকে মানে ম্যানুপুলেট করবে যে আপনি বাধ্য হবেন যে আসলে হয়তো ভুল করে ফেলেছে ছেলেটা, হয়তো সে অনুতপ্ত। ঠিক আছে, আমি একটা পর্যায়ে সে আমার পিছনে 1-2 দিন না, প্রায় 3-4 দিন সে প্রচুর কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিছে। সে কোরআন শরীফে হাত রেখে বলছে যে দেখো আমি ভুল করে ফেলেছি, প্রয়োজনে আমি তোমাকে রাজমিস্ত্রি যোগান দিয়ে ভাত খাওয়াবো, তারপর আমি তোমাকে দিয়ে কাজের কোনো দিন করাবো না, আমার অনেকবার ভুল হয়ে গেছে। যেহেতু সেকেন্ড ম্যারেজ, আমি তাকে সুযোগ দিয়ে আবার হচ্ছে ঠিক আছে। সে ওইখান থেকে বাসা চেঞ্জ করে। বাসা চেঞ্জ করার পরে আমি বলি ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, তুমি এটা কাজ করো, খুলনা চলে আসো। আমি এখানে যেহেতু এনআরবি ব্যাংকে মার্কেটিং এ জব করতাম, তো আমি মার্কেটিং বা জব করে তোমাকে খাওয়াবো। বললো ঠিক আছে। সে খুলনা চলে আসে। খুলনা চলে আসার পরে কিছুদিন জব করি। একদিন করে হুট করে বলতেছে যে তোমার জব করার প্রয়োজন নেই, আমি একটা জব দেখছি, তুমি বাসায় থাকো, আমি জব করব। ঠিক আছে, ভালো কথা। এইভাবে হচ্ছে কিছু মেয়ের সাথে বোধ হয় ওর কথাবার্তা ছিল, তো ও হচ্ছে মেয়েদের দিয়ে এখন শুরু করে। তখন আর আমাকে দিয়ে শুরু করে না, মেয়েদের দিয়ে শুরু করে। তো খুলনা থাকাকালীন কয়েকটা মাস আমাদের খুবই ভালো কাটছে। আমি জব করেছি, সে বাসায় ছিল, তাকে কিছু করতে দেইনি। হ্যাঁ, দেই নাই, সত্যি বলতে আমি কিছুই করতে দেই নাই, যে ঠিক আছে তোমার কিছু করার লাগবে না, তুমি থাকো। খুলনা যেহেতু আমার জন্মস্থান, সেহেতু আমি আমি অনেকটা ভালো চিনি, সেহেতু এখানে আমার ক্ষতি করতে পারবে না, এতটুকু বিশ্বাস আমার ছিল। আর আমার একটা কি ছিল স্যার, যে মানুষ বিপদে পড়েছে, হাজবেন্ড বিপদে পড়েছে, টাকা নাই, আজকে হয়তো সে খারাপ আছে, কালকে ভালো হলেও হতে পারে, আল্লাহকে কখন হেদায়েত দেয় আসলে কেউ বলতে পারে না। আমি চাচ্ছিলাম যে এতটুকু বুঝুক যে আমি ওর জন্য কষ্ট করতেছি বা আমি ওকে ভালোবাসি। আমি চাকরি করলাম, আর ওর জন্য চাকরি খুঁজতে লাগলাম, যেহেতু ও কষ্টের কোনো কাজ করতে পারে না। আমি চাচ্ছিলাম যে একটা ভালো কোনো রিসেপশনিস্ট বা টি বয় এরকম কিছু একটা জব, যেখানে ও রুমের ভেতর থেকে করতে পারবে, কারণ আমি যে ফিল্ডে কাজ করি, আমার এক মার্কেট থেকে আরেক মার্কেট বা এক অফিস থেকে আরেক যেতে হয় অফিসে, সেহেতু এত কষ্টের কাজ আমি চাচ্ছিলাম না ওকে দিতে। তো খুলনায় ভালো ছিলাম, তখন ভালো বিহেভ করেছে। তারপরে সে হুট করে বলে যে আমার একটা চাকরি হয়ে গেছে। তখন তো আমি খুশি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ তুলে তাকাইছে। তো সে আমাকে কক্সবাজার নিয়ে যায়, বললো কক্সবাজারে একটা 5 স্টার হোটেলের ম্যানেজার হিসেবে আমার চাকরি হয়ে গেছে। তখন একটু সন্দেহ লাগে মনে, যে হোটেলের ম্যানেজার। আমি বললাম থাকতেই পারে, খুবই স্বাভাবিক, যেহেতু এই সেপ্টেম্বর এপ্রিলে পালাইছি, এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, না আগস্ট, সরি আগস্টে সেই কথাটা বলার পরে আমি যেহেতু 4 মাসে অনেক ভালো ছিল বা আমরা ভালো ছিলাম, ভেবেছিলাম হয়তো মানুষের চেঞ্জ হয়ে গেছে। তো আমি চলে যাওয়ার পরে কক্সবাজারে যাওয়ার পরে একই কাহিনী। তবে এবার হয়তো সে লোক আনা নেওয়াটা করতো না, সে আমাকে দিয়ে বিভিন্ন পেজে বা বিভিন্ন অ্যাপে লাইভ করাতো। কিরকম? লাইভটা হচ্ছে এরকম, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, প্রোডাক্টটার কোয়ালিটি কি বা প্রোডাক্টটা কি দিতে পারবেন, ওরকম একটা লাইভ, কিন্তু টপিকসটা চেঞ্জ। কিরকম? এই যে ধরেন আমি কাউকে বলতেছি প্লিজ ইনবক্স মি, এটা সেটা, এগুলো এরকম একটা লাইভ, মানে একটা ব্র্যান্ড প্রমোশন যেরকম করে ঠিক ওরকমই, টপিকসটা ডিফারেন্ট, টপিকসটা 18+। আমি একেবারেই জানি না, একেবারেই বুঝি না, ওকে স্পষ্ট করে বলো। স্যার, এই লাইভটা ছিল এরকম যে আমি লাইভে গিয়ে ছেলেদেরকে বলতেছি যে এখানে ভিডিও সার্ভিস অ্যাভেলেবেল, প্লিজ ইনবক্স মি, ওকে ওকে, এটা আর কি। মানে তোমাকে দিয়ে উন্মুক্ত ভিডিও দেখানোর, লাইভ করতে বলতে? উন্মুক্ত বলতে, যখন আমাকে কক্সবাজার নিয়ে আসে তখন আমাকে আবার ওই একই জিনিস জোরাজোরি করে, মারধর করে, সেম। তখন আমি বলি যে ঠিক আছে আমি রাজি, কিন্তু একটা শর্ত, আমি আমার মুখ দেখাতে পারবো না। তখন সে বলে যে ঠিক আছে আমার টাকা হলেই হচ্ছে, কিন্তু যদি এটাতে টাকা না আসে তোমাকে মুখ দেখাতেই হবে। বললাম ঠিক আছে। তখন ওই যে বলেছিল যে যদি এটাতে টাকা না আসে তাহলে তোকে মুখ দেখাতে হবে, তখন আমাদের ঠিক কাজ করছে এটা, যে
এটা যদি আসলে না হয় তাহলে তো আমি ফ্যামিলিতে বা সব জায়গায় অনেক লাঞ্ছিত হয়ে যাব। তো এই জায়গা থেকে আমার নিজের কাছে মনে হয়েছিল যে পালানো না অবধি বা এখান থেকে সরতে পারতেছি এমন একটা পরিস্থিতি না হওয়া অবধি আমার ওর সাথে তাল দিয়ে চলতে হবে। কারণ স্যার প্রতিদিন তো আসলে মার খাওয়া যায় না, আমি তো একটা মানুষ। দেন ওর কথাই শুরু করার পরে মনে করেন কাউকে যদি 5 মিনিট দেওয়ার কথা থাকে সেখানে 1 মিনিট যদি বেশি হয়, ওই 1 মিনিট কেন বেশি হলো এর জন্য মারধর করবে। এরকম হয়েছে তখন যে আমাকে সে বলতেছে সাজগোজ করো। তখন স্যার আমার অনেক জ্বর, পিরিয়ড সেশন চলতেছে। তখন আমি বলি যে দেখো আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে পারবো না, আজকে বাদ দাও। সে বলে যে পারবো না বললে তো হবে না, পারতে হবে, অনেক দেনাদায়ী কাছে করতে হবে। আমি তখন বলি, আমি একটু জোরেই বলি যে আমি পারবো না, আমি করতে আমি আর পারতেছি না। তখন আমি সাজলাম না কেন এটার জন্য আমাকে আবার মারছে স্যার। ওর মারার যদি আপনি কাহিনীটা শুনেন, ও আমাকে ঘরে বসে মারে, মারার পরে হাত বাঁধার পরে চুল ধরে টানতে টানতে এক রুম থেকে আর এক রুমে নিয়ে বারান্দা থেকে ডোর খুলে টানতে টানতে ছাদ পর্যন্ত নিয়ে আমার ড্রেস খুলে ছাদে বসেও আমার সাথে খারাপ কাজ করে। তখন আমার গলায় পাড়া দিয়ে ধরে, করবি না কেন। এটা যখন হয় না স্যার, তখন আমার মনে হয়েছিল কি ওর ভিতরের মনুষ্যত্বটা না নষ্ট হয়ে গেছে। ও আসলে আমাকে ইভেন এরকমও ভয় দেখায় যে আমি যদি ওর কথা না শুনি, ও ঠিক এভাবে বলে তোমার এখান থেকে বিলেট দিয়ে কাটতে কাটতে পুরো পা পর্যন্ত যাবো, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তখন আমার মনে হয়েছিল ওর ভিতরে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। তখন আমি নিজের ভিতরে ঠিক রাখি আমাকে অ্যাট এনি কস্ট এখান থেকে পালাতেই হবে। আমি এখান থেকে পালাই যাই বলতে আমি সকাল সকাল ভোরে যখন ঘুমেছিল আমি তখন বাসা থেকে পালাই যাই। যে সিকিউরিটি ছিল বাসার, মানে প্রতিটা বাসা একটা সিকিউরিটি থাকতো, সিকিউরিটি ছাড়া কখনো বাসা নিত না। আর বাসা 2 রুমের নিক 3 রুমের নিক সিঙ্গেল ছাড়া কখনো সাবলেট নিত না। তখন পালাই যায়, তখন সিকিউরিটি ভাবছে হয়তো রাতে হয়তো ঝামেলা হয়েছে ওদের ভিতরে। ও সিকিউরিটি সবই জানে বলতে মারামারি চিল্লাচিল্লি শুনতেছে কিন্তু আগাচ্ছে না, ভাবছে স্বামী স্ত্রীর ঝামেলা। তো আমি পালাই যাই, সিকিউরিটি খবর দেয় যে ভাই ভাবি তো মনে হয় রাগ করে পালাই যাচ্ছে, আপনি ভাবিকে ঠেকান। ও তো আর জানে না এগুলা। তখন ও আমাকে কলাতলি থেকে চুল ধরে সজোরে ঘুষি মারতে মারতে বাসায় নিয়ে আসছে। ওইখান থেকে মনে করেন আমার বাসা হেঁটে গেলে 10 মিনিট, ওই 10 মিনিট ধরে আমাকে একটা কথা বলতেছে আর ঘুষি মারতেছে। মানুষ দেখতেছে কিন্তু কেউ কিছু বলতেছে না। তখন পালাতে পারিনি, তখন ধরা পড়ে যায়। আর যখন ধরা পড়ে যায় তখন তো আমাকে বেশি চোখে চোখে রাখতো। তখন আর কোথাও যাইতে যেত না একা একা, মানে সবসময় ডোরে ভিতর থেকে তালা মারা থাকতো এরকম। আমি যে বাসায় কথাটা বলবো যে একটু কেউ এসে আমাকে নিয়ে যাও বা তোমরা কেউ বেড়াতে আসবে, অ্যাটলিস্ট বেড়াতে আসলে তো একটা মনের ভিতরে আশা লাগবে যে কোনো টাইমে বলতে পারবো যে আমাকে এখান থেকে নিয়ে যাও। কাকে বলবো? আম্মুকে বলবো, আম্মু আসলো, ও যে আম্মুকে বেড়ে ফেলবে না গ্যারান্টি কি আছে? ওর ভিতরে তো মনুষ্যত্ব নেই। ভয়ে ছিলাম যে কাকে বলবো, পুলিশ কল করব, পুলিশ আসতে আসতে তোমাকে মেরে ফেলে। তখন আমি আসলে এতটা ভয়ে ছিলাম আমি বলতে পারিনি। এভাবে তখন আমার তো থিঙ্ক ছিল মাথায় যে এভাবে আসলে হবে না, ওর থেকে পালাতে হলে ওর সাথে মিশতে হবে, তারপরে পালাতে হবে। সেম আমি ওর সাথে মিশে যাই, ও যা বলে তাই শুনি, যেভাবে বলে সেভাবে শুনি। ইভেন ওকে খুব ভালো ভালো রান্না করে খাওয়াই। আর একটা বিষয় কি স্যার একটু মাঝখানে বলি, এটা এই যে বিয়ের কয়েকটা বছরে না ও আমার সাথে এত কিছু করেছে, আমি তখনো পর্যন্ত ওকে না আমি কখনো হাত দিয়ে নিজের হাতে খেতে দিইনি। আমার না মনে হতো যে আমি যে নিজের হাতে খেতে দিচ্ছি না বা ওকে এত ভালোবাসা দিচ্ছি, ও অন্তত এই ভালোবাসার জন্য চেঞ্জ হয়ে যাক। যে ওকে একটা মেয়ে এত ভালোবাসতেছে, ওকে তো আমি আমার জীবন যৌবন টাকা পয়সা সবকিছুই দিচ্ছি, ও চেঞ্জ হয়ে যাক।
অন্তত এটার জন্য চেঞ্জ হয়ে যাক যে মেয়েটা আমাকে ভালোবাসে। চেঞ্জ হয়নি। আমি ওইখান থেকে সুযোগ বুঝে আবার পালাই যাই। আবার পালাই যাওয়ার পরে কয়েকটা দিন যাই, যেহেতু ডিভোর্স দেওয়াটা তো সহজ না, ডিভোর্স একটা সময় লাগে বা টাকার ব্যাপার স্যাপার আছে। আমার হাত ফাঁকা ছিল, তখন কোনো রকমে ঢাকায় আসি। এসে একটা পোস্ট করি যে আমার আর্জেন্ট থাকার জায়গা প্রয়োজন, আমি একটা মেয়ে মানুষ বিপদে পড়ে এসেছি, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমাকে একটু থাকার জায়গায় সাহায্য করবেন, হোস্টেল বা কোনো একটা ম্যাস হলে খুবই ভালো হয়। হয়তো আমি আপনাদেরকে ভাড়া এখন দিতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে, স্যালারি পেলে দিয়ে দিব এমন কিছু। তো একজন নক করে বলে যে আমার এখানে রুম আছে, বেড আছে, মেয়েরা থাকে, আপনি থাকতে পারেন। আপনি কোথায় জব করেন? আমি বললাম স্যার আমি এখানে জব করি না, কিন্তু খুঁজতেছি। বললো ঠিক আছে, আমার এখানে ভ্যাকেন্সি আছে, আপনি আমার এখানে ঢুকে পড়েন মার্কেটিং এ, আর আপনি আমার এখানে থাকেন। তো এভাবে জয়েনিং করার পরে সে আমাকে বলল যে আপনি 6 মান্থের ভিতরে জব ছাড়তে পারবেন না, আর আপনার রিয়েল সার্টিফিকেট দিতে হবে। তখন আমার বললাম যে স্যার না, তাহলে প্রয়োজন নেই, কারণ 6 মান্থ আসলে আমি ঢাকায় স্টে করবো কি করবো না এটা তো আমি জানি না। আর রিয়েল সার্টিফিকেট বলতে আমি 6 মান্থের ভিতরে জব ছেড়ে দিলে সে আমার সার্টিফিকেট দিবে না। তো এভাবে আমি যাই নাই চুক্তিতে, আমি জবটা ছেড়ে দিয়ে আরেকটা জব খুঁজি। এর ভিতরে সে অনেক কান্নাকাটি দিতে চায়, কে? এক্স হাজবেন্ড। এরকম ফ্যামিলি থেকে বারবার ফোন আসে, ওরা তো আর জানে না এগুলা। ফ্যামিলি থেকে আবার চাপ আসছে যে তখন তারা আমাকে ব্লেম করতেছে যে আমি কতটা খারাপ হলে বিয়ে করি আর ছাড়ি, যেহেতু আমি ডিভোর্সে ছিলাম ফার্স্টে, সেকেন্ড ম্যারেজ করেছি, ছেড়ে দিচ্ছি। তো তাদের জায়গা থেকে, আর আমার ফ্যামিলিতে কিছু মানুষ আছে যাদের কাজই চর্চা করা, নট অনলি মাই মাদার, আমি আমার আম্মুর কথা বলছি না, আরো কিছু পার্সন আছে তাদের কাজই চর্চা করা। তো তারা আর কি সুযোগ পেয়ে যায় কথা বলার, বিভিন্ন রকম কথা বলে। বাসা থেকে চাপ আসতেছে যে দিচ্ছে, মরে যাচ্ছে, এরকম। তো ফার্স্ট আমি তাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে এগুলো কি শুরু করছেন আপনি? আপনার সাথে হয় না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি তো কি এখান থেকে বের হয়ে থানায় যাইনি, তাহলে আপনি এগুলো কেন শুরু করতেছেন? পরে বলে যে আমি ভুল করে ফেলছি, আবারও আমি এরকম আর ভুল করব না, তুমি দরকার পড়ে স্ট্যাম্প করে নাও, আমি এরকম ভুল আর করবো না, তুমি যদি আমাকে ফিরিয়ে ধরে দিব। আমি ফোন কেটে দিই। ফোন কেটে দেওয়ার পরে ওর মা আমাকে ফোন দেয়। ওর মা আমাকে ফোন দিয়ে বলে যে আমার ছেলে হয়তো ভুল করে ফেলছে, আমি ওর মা হিসেবে তোমাকে কথা দিচ্ছি এরকম ভুল আর করবে না, তুমি আমার মুখের দিকে তাকিয়ে ওকে এবার ক্ষমা করে দাও, ওর এরকম কিছু করবে না। আমি সবার কারো কথা শুনিনি, আমি ইগনোর করতেছি। পরে একটা টাইম শুনি এখন ফ্যামিলি থেকে আমাকে বলতেছে যে যদি ওর কিছু হয়ে যায় দায়ভার কি তুই নিবি, এটা সেটা। ওর মা কান্নাকাটি করতেছে যে আমার ছেলে ভুল হয়তো করেই ফেলছে, তোমাকে জায়গা লিখে দিব, মানে যত রকম প্রলোভন দেখানো যায় আমাকে তত রকম দেখাচ্ছে। কিন্তু স্যার আমার কখনো টাকা পয়সার লোভ ছিল না, কখনোই ছিল না। তখন একটা সময় সে তার মৃত বাবার কসম খায়, সে বলে যে আমি তোমাকে স্ট্যাম্প করে দিব, আমি কখনো তোমাকে মারবো না, কখনো এগুলো করাবো না, বা হচ্ছে আমি তোমাকে আমার জায়গা জমি লিখে দিব যাতে তোমার একটা সেফটি থাকে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ওইখানে যেতে পারবো না, কক্সবাজারের হবে না, আমি ঢাকায় একটা জব নিছি, তোমাকে লাস্ট বারের মতো সুযোগ দিচ্ছি, তোমার সাথে লাস্ট বারের সুযোগই আছে, তুমি যদি আবার ভালো না হও এবার কিন্তু তুমি সুযোগ পাবে না। আমি আসলেই বোকার মতো সুযোগ দিচ্ছিলাম। ভালোবাসতাম তো প্রচুর, ভুলে যায় আসলে মানুষ, দুইটা ভালো কথা বললে, একটু হাসি মুখে কথা বললে ভুলে যায় অনেক কিছু। আমি তাকে আবারও সুযোগ দিই লাস্ট বার বলে। মাঝে আমার ডেঙ্গু পজিটিভ হয়, অনেক অসুস্থ ছিলাম, সুস্থ হওয়ার পরে আমরা আবার 8 নম্বরে বাসা নিই। 8 নম্বরে বাসা নেওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। 8 নম্বরে বাসা নেওয়ার পরে মানে আমার ডেঙ্গু পজিটিভ মানে সুস্থ হওয়ার 1 মাস পরে থেকে তখন আমাকে আবার প্রেশারাইজ করতেছে যে এভাবে হচ্ছে না, বেশি না, তুমি আর আরেকটা মাস করো, আর একটা মাস করলে আমার সব দিনাদেক শোধ হয়ে যাবে, তোমাকে দিয়ে আর করাবো না, আমরা বাইরে চলে যাব বলতে আমাকে বাইরে পাচার করতে চেয়েছিল। যখন আমি ওর এই যে থিংটা আবার দেখতেছি তখন তো বললাম না, ও তো চেঞ্জ হয় নাই। তখন আমি এবার সিদ্ধান্ত নিই যে এবার আর লেট করবো না, এবার ডিভোর্স দিয়েই দিব, কারণ
আমি ওর বউ, এই অধিকারে সব করতেছে। তখন এইভাবে ওর কাছে আমি শিকার যাইনি যে আমাকে ডিভোর্স দিব, ভালো মন্দ আমি শিকার যাইনি। এর মাঝে আমাকে অনেকবার হুমকি দিচ্ছে, ওটা পরে বলি। তো একদিন দেখলাম যে আমাকে বলতেছে যে দেখো এ এত মিনিট পাচ্ছে, তুমি একে এত মিনিট দাও। হ্যাঁ, তখন ও আবার আমাকে আবার তালা মারছে, তালা মেরে ওর ওয়াইফের কাছে গেছে, আমি জানতাম না। তো আমাকে কে ওকে টাকা দিছে আমি জানি না। তো সে টাকা পেয়ে আমাকে বলতেছে দেখো অমুক জায়গায় অমুক নাম্বার আছে, ওই নাম্বারে তুমি এত মিনিট দাও। তখন আমি ডিনাই করি যে না, আমি দিব না। তখন ও আমাকে কিছু গালি দিয়ে বলে যে আমি কি উল্লেখ করব, রিপোর্ট খাবে না? আচ্ছা, সে আমাকে বলে যে কি তুই দিবি না কেন, তুই দিবি, তুই ওরে 5 মিনিট দিবি, বুঝোস না? কথাটা ঠিকই এরকম ছিল, লাইনটা। তো যখন এই কথাটা আমি হয়তো ভালো করে বলতে পারতে, বাট টোনটা খুবই অ্যাগ্রেসিভ ছিল ওর। যখন এই কথাটা বলে তখন আমি ডিসিশন নেই যে ওর এখানে আর না। আমি তখন ওইটা না একটা স্ক্রিন রেকর্ড নিয়ে নিই, কারণ ওর যে মেন্টালিটি, আমি যদি চলে যাই ও আমাকে ফাঁসানোর চেষ্টা করবে 100-100, আমি জানি। তখন আমি ওই স্ক্রিন রেকর্ডটা নিয়ে নিই। আরেকটা কথা, সেটা হচ্ছে একজন আমাকে একটা অ্যামাউন্টের কথা বলেছে, বা ও যে অ্যামাউন্ট নির্ধারণ করেছে তার থেকে আমি একটু কম বলেছিলাম বিধায় সে আমাকে বলতেছে আমি তোর দাম উপরে উঠাইছি, তোর দাম নিচে নামাইতেছিস। মানে কত বড় খানকি হইলে তুই নিজের দাম নিচে নামাস। সে আমাকে কত সম্মানের জায়গায় উঠাইছে, আমি সেখান থেকে নিচে নেমে গেছি। তো এগুলো আমি স্ক্রিন বেশি রেকর্ড দামে করে বেচতেছে রাখি। বউ। হ্যাঁ, আমি দেন আবার পালাই যাই বলতে কি, আমি তাকে এটা বিশ্বাস করাই যে ঠিক আছে আমি 1 মাস তোমার সাথে আছি। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমি তার সাথে না না করে আসলে হয় না। তার সাথে যত মিলেমিশে থাকা যায় সে আমাকে হয়তো বিশ্বাস করে। আমি তার সাথে তখন মিলেমিশেই ছিলাম, তার হ্যাঁতে হ্যাঁ নাতে না, উঠতে বললে উঠতেছি, বসতে বললে বসতেছি। এভাবে একদিন পালাই যাই, তখন আমি একেবারে সিদ্ধান্ত নিই যে আমি ডিভোর্স এবার দিয়েই দিব, ডিভোর্স দিয়ে দিব। আসলে আমি পালাই যাই, সে তাকে আমি বললাম যে দেখো ভালোই ভালোই বলতেছে আমার লাইফ থেকে চলে যাও, এতদিন সহ্য করছে, এখন আর না, আমি কিন্তু আবার পুলিশের কাছে যাব। পরে আমার অনেক গালিগালাজ করে যে আমি তখন পালাই গিয়ে আমি আমার আপুর বাসায় ছিলাম। তো সে আমাকে বলে আমি নাকি কার সাথে পালাই গেছি, কার সাথে রাত কাটাইছি, এটা সেটা, আমি খারাপ, হ্যান ত্যান অনেক কথা বলে। আমি তখন তাকে বলি যে দেখো তুমি আমার লাইফ থেকে সরে যাও, না হলে কিন্তু আমি পুলিশ কেস করতে বাধ্য হব। তখন সে বলে ঠিক আছে আমি তোর লাইফ থেকে সরে যাব, এমনি তোরে দেওয়ার কাজ হচ্ছে না। হ্যাঁ, এমনিও তোকে দেওয়ার কাজ হচ্ছে না, তুই একটু মোটা হয়ে গেছিস, কালো হয়ে গেছিস, এখন তোরে কেউ কিনতেছে না, তোরে দিয়ে এমনিতে আমার হবে না। আমার ব্যাংকের কার্ড আমার তোর কাছে আছে, তুই এসে খালি কার্ডটা দিয়ে যা, হাউস বিল্ডিং, দেন আমি চলে যাব। আমি বললাম শিওর? ওরা বলে হ্যাঁ শিওর। আমি ওরকম, আমি কোনো বাসায় যাব না, চিপায় যাব না, বাই রোডে ওর ব্যাংকের কার্ডটা দিয়ে, আমার হিসাব ছিল আমি চলে যাওয়ার মতো। সেম কাজ, আমি তাকে তার ব্যাংকের কার্ডটা দিই, দিয়ে মানে সে ওইখানে আমি এখানে, সে আমাকে চোখ দিয়ে ইশারা করতেছে, মানে সে আমাকে ফাইলে আছে খেয়ে ফেলবে। যখন আমি তার যে মুডটা দেখি তখন আমি আবার পিছে ব্যাক, যে না আমি ওই সামনে যাব না। তখন আমাকে দৌড়ে এসে ধরছে, ধরে বলে যে আমার ব্যাগে কার্ড দে, এভাবে এই কার্ড দে, কার্ড দে। আমি কার্ডটা দিলাম ওকে, দেওয়ার পরে আমি একটা রিক্সাওয়ালাকে ডাকি, যাই মামা দাঁড়াও। রিক্সাতে উঠি, ও পিছন থেকে লাফ দিয়ে রিক্সাতে উঠে আমাকে সজোরে এই এই জায়গাটা দিয়ে আমার এইখানে 2-3টা এভাবে কেন দিয়ে হচ্ছে হিট করে। হিট করার ফলে আমার এই জায়গা থেকে কথা বের হইতেছে না। তো যখন আমাকে হিট করে তখন আমার একটা জোর ছিল যে আমি পাবলিক প্লেসে আছি, এখন তো আমাকে এভাবে মারতে পারবে না। তখন আমাকে রিক্সা থেকে ধাক্কা দিই, রিক্সাতে ধাক্কা দেওয়ার পরে এক প্রকার যখন পড়ে যায় তখন তখন আমাকে আবার সজোরে হিট করে। যখন আমি চিল্লায় উঠি তখন লোকজন এসে ধরে যে কি ব্যাপার, আপনি রাস্তার পরে মেয়ে মারতেছে, বলো ও আমার ওয়াইফ, আমার ওয়াইফে মারবো না কি করব সেটা কি আপনাকে বলবো? পরে আমি সবাইকে বলি যে ভাই ও আমাকে দিয়ে এরকম অনেকবার মারধর করে, আমাকে বাসায় আটকে রাখে, ভাই আমি বাসায় যাবো না, আপনারা কিছু করেন। হাউস বিল্ডিং এ খুব একটা মানুষ জড়ো হয়ে যায়।
জড়ো হয়ে যাওয়ার পরে তখন ওরা সবাই ধরে যে ভাই আপনি তো মেয়ের এভাবে আটকায় মারতেছেন, মেয়ে তো স্বীকার করতেছে, বলে ভাই না হাজবেন্ড ওয়াইফের ঝামেলা ভাই মিটমাট হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি ভাই। তখন ও আমাকে লোকের কাছে বলে যে আমি কি তোমাকে সবসময় মারি, আমি তো তুমি অন্যায় করলে মারি, আচ্ছা ঠিক আছে মারবো না, বাসায় চলো। আমি বলি যে ভাই আপনি তো দেখেন আমি বাসায় যাবো না, ও বাসায় গেলে ভাই এটার জন্য আবার মারে বাসায় যাবো না। পরে সবাই বলতেছে যে ভাই আপু আপনার হাজবেন্ড ওয়াইফের ঝামেলা আপনার বাসায় গিয়ে মিটান, স্বাভাবিক বলবে। তো আমি বললাম স্যার আমি বাসায় যাব না। তো এইভাবে বাসায় যাব না করে ডানে গেলে সে ডানে যাচ্ছে, বায়ে গেলে বায়ে যাচ্ছে, সে আমাকে ছাড়বেই না। বেশ ভালো কথা, এই যে ও আমাকে রাস্তার পরে মারধর করছে এই কথাটা আমার ফ্যামিলি পর্যন্ত যায়। তখন আমার ফ্যামিলি থেকে বাবা মা ফোন দিয়ে তাকে ওয়ার্নিং দেয় যে আমার মেয়ে কিন্তু আগের সংসার ছেড়ে আসছে শুধুমাত্র এই মারধরের জন্য, তাই না? তুমি যদি এভাবে মারধর করো তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? তুমি নেক্সট টাইম কখনো আমার মেয়ের গায়ে হাত দিও না। তোমার ফার্স্ট টাইম ফ্যামিলির কাছে একটা রিপোর্ট যায় সে আমাকে মারছে। তো ফ্যামিলি তো আমাকে বোঝাই যে যেহেতু সেকেন্ড ম্যারেজ তুমি একটু কষ্ট করে থাকার চেষ্টা করো, বিয়ে তো মানুষের বারবার হয় না, মেয়ে মানুষ তুমি একটু কষ্ট করে থাকার চেষ্টা করো। তো আমার মনে তো অন্য কিছু চলতো না, আমি তো জানি আমার সাথে কি হচ্ছে। তখন সে বললো যে ঠিক আছে তোমাকে আমি মারবো না, তোমাকে দিয়ে আমি এগুলাও করাবো না, চলো আমরা বাহিরে চলে যাই। আমি তো জানি ওর মনে কি চলে, আমি বললাম ঠিক আছে যাব। সে তাকে আমি সেদিন, বিশ্বাস করেন ভাইয়া আমার মনের ভিতরে এটাই ছিল যে আমি ওদিনই পালাই যাব। তাকে যত রকম ভালো বিহেভ করা যায় সেদিন আমি তাকে অনেক পদে রান্না করে খাওয়াইছি, সেদিন আমি তাকে নিজে গোসল করাই দিছি, সেদিন আমি তাকে নিজে রেডি করাই দিছি, সেদিন আমি মানে এত যত্ন করছি ভাই। ওই যে কথায় আছে না, মানুষ যখন শেষ বিদায় হয়, শেষ বিদায় হওয়ার আগে মানুষকে যে সাজসজ্জাটা দেয় না, আমার মনে ছিল এটা আমি আজকে সেটাই করতেছি। ইভেন সে যখন চলে যাবে ভাই আমি তাকে, মানে সে ট্যুরে যাবে, সে ট্যুরের জন্য রেডি হচ্ছে, সে ট্যুরে যাবে 2-3 দিনের জন্য, এই জন্য আমি তাকে অনেক রান্না বান্না করে দিচ্ছি, তাকে এটাও অফার করছি যে অনেক দূর তো যাবা, সাথে করে গেছে নিয়ে যাও, খাবা কি বাইরের খাবার খাওয়া ভালো না। তা আমি তাকে সেদিন জড়ায় ধরে ভাই অনেক কান্না করছি। কেন কান্না করছি ভাই, ও তো আমার সাথে খারাপ করেছে কিন্তু আমি তো এরকম ভালোবাসিনি ভাই। আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম, এই একটা বছরে কখনো ওকে নিজের হাতে খাইতে পর্যন্ত দিই নাই। নিজের জানে ভাই আমি একটা ডিম একটা দুধ কখনো দেই না, প্রতিদিন হাফ কেজি করে দুধ রাখতো ভাই, একবার দুপুরে একবার রাতে, ডিম একটা দুপুরে একবার রাতে, নিজে কখনো নিজের পরনে একটা দিইনি। এই যে বাসায় এত খরচ হচ্ছে, ইনকাম হচ্ছে, সব আপনার দেহ বেচা টাকা। সব এই টাকাটা যদি আমি বাসায় দিই, আমি বাসায় বাসায় কেন দিচ্ছি, এটার জন্য আমার মার খেতে হয়। এবং আপনি ওই লোকটার জন্য কাঁদতেছেন এখন। আপনি এটাকে ভালোবাসা বলবেন? যেই হাজবেন্ড পাশের রুমে বৈশা নিজের ওয়াইফকে জোর করে আরেকটা লোকের সাথে শোয়াচ্ছে, একটা না অসংখ্য মানুষের সঙ্গে দেহ ব্যবসা করাচ্ছে, আপনি তার জন্য কাঁদছেন। ভিডিও কলে অসংখ্য মানুষের কাছে আপনাকে খোলামেলা উপস্থাপনা করতেছে এবং বেচতেছে, আপনি বলতে চান এটা ভালোবাসা? এটা ভালোবাসা না, সে হয়তো আমাকে ভালোবাসেনি কিন্তু আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার মনে না এতটুকু ছিল যে আল্লাহ জনাকে চেঞ্জ করে দেয়। পুরো জায়গাটায় বিশ্বাস করেন শুরুর দিনে যখন বলল তারপর থেকে আজ পর্যন্ত আমার মনে হয়েছে আপনার দোষ। অবশ্যই আমার তো, আপনার যে শরীর, আপনি যদি চাইতেন তাকে আঘাত করে বেরোয় আসা, 999-এ কল করে বেরোয় আসা, দুনিয়াতে মানুষ বাঁচতেছে না একা একা কেন? প্রতিটা মোমেন্টে আপনার সুযোগ ছিল ওই লোকটাকে আঘাত করে বেড়ায় আসা, আত্মসম্মান নিয়ে বাঁচার জন্য। ভয় ছিল। 1000টা মানুষের সঙ্গে আপনি কাপড় খুলে দাঁড়াইছেন, সেটার চেয়ে এইটা ভয় বেশি হইলো যে আমার সমাজের লোক কি বলবে? কি লজিক এটা? জীবনের একটা ভয় ছিল, হয়তো মেরে ফেলবে, ভয় কিছু করতে পারি। এটা বাঁচা? এটা বাঁচা না, এটা তো মরে যাওয়া, জীবিত লাশ। আপনার ভিডিও মানুষের কাছে ঘুরতেছে, আপনার ছবি মানুষের কাছে ঘুরতেছে, আপনি বলবেন এটা বাঁচা? ইচ্ছা করে
আপনি ওকে সুযোগ দিয়েছেন আপনার উপর অত্যাচার করার। আসলে আমি সুযোগটা দিয়েছিলাম। এবং আপনি আরো 10 জনের ক্ষতি করছেন, ও আরো 10 জনের ক্ষেত্রে একই কাজ করবে। যতদিন ধরা না পড়বে, আপনি কেস না করবেন, এগুলো প্রমাণ না হবে, ততদিন সেম ঘটনা ঘটতে থাকবে। ওর প্রথম টার্গেট হচ্ছে ডিভোর্সি বিধবা মেয়েগুলো, প্রথম টার্গেট। স্বাভাবিক। তারপরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। ডিভোর্স দেওয়ার পরে যেহেতু সে আমাকে দিয়ে কাজগুলো করিয়েছে, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, একটা ফিউচার আছে, আমি তাকে বলি যে দেখো, তোমার সাথে আমার বনিবনা হয়নি, তুমি যে কাজগুলো করেছো আসলে আমি আর নিতে পারতেছি না, আমি তোমার সাথে থাকতে চাই না, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি, দেখে নিও, চেক করে নিও। পরে সে বলে আমি তোমাকে ডিভোর্স দেই নাই, তাহলে ডিভোর্স কিভাবে হলো? বললাম ডিভোর্স হওয়ার জন্য হাজবেন্ডের সাইন করতে হয়, এটা হয়তো আগে ছিল বাট এখন নেই। এর আমি ডিভোর্স দেওয়া মানে ডিভোর্স কার্যকর হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। তো সেই এই টাইমটাতে সে আমাকে আবারও সেম এরকম এরকম বলে, বাট এবার আমি আর না মানে না, তাকে সব জায়গা থেকে ব্লক করে দিই এবং তাকে বলি যে দেখো, আমি তোমার নামে কোনো মামলায় যাব না, দয়া করে তুমি আমার সম্মান নষ্ট করো না, আমি তোমার সম্মান নষ্ট করব না, কারণ আমি চাই না কোনো ঝামেলা।